আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আরেকটি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই কিচেনে এসেছি। গত রাতে আমার বাসায় গেস্ট ছিল। তো গেস্ট আসা উপলক্ষে যা যা কাঁচের জিনিস নামিয়েছিলাম সেগুলো আমি নিজেই ধুয়ে রেখেছি। আমি চেষ্টা করি এগুলো নিজেই ধুতে, কারণ হেল্পিং হ্যান্ডটা দেখা যায় খুব সুন্দর করে ধোয় না, বা ধোয়ার সময় যদি ভেঙে ফেলে, এই জন্য চেষ্টা করি আমি নিজেই ধুতে। তো এগুলো তো পানি ঝরাতে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। এগুলো এখন জায়গা মতো রেখে দেবো। প্রকারের জিনিসের প্রতি ইদানিং আমার অনেক বেশি মায়া হয়েছে। আগে কিন্তু এরকম মায়া ছিল না। আগে আমার হাতে অনেক জিনিস ভাঙতো, তখন অত খারাপও লাগতো না, মনে হতো আরে ধুর, একটা জিনিস ভেঙেছে আর একটা আসবে। কিন্তু এখন কেন জানি এত খারাপ লাগে। এটাকেই হয়তো বলে সংসারের প্রতি মায়া। প্রথম যখন সংসার শুরু করেছিলাম তখন কিন্তু এই মায়াটা কাজ করতো না। আস্তে আস্তে যত দিন যাচ্ছে ততই মায়া বাড়ছে সংসারের প্রতি। সংসারের কোনো কিছু যখন নষ্ট হয় তখন যেমন খারাপ লাগে, তেমনি নতুন কিছু অ্যাড হলেও খুব ভালো লাগে, হোক না ছোটোখাটো যে কোনো জিনিস। এই যেমন ছোট একটা টিফিন বক্স, এটা কিনে আমার এত ভালো লাগতেছিল। এত কিউট একটা জিনিস, ছোটোখাটো যে কোনো জিনিসই না আমার খুব ভালো লাগে। আমার আজকের ভিডিও এখন পর্যন্ত ধৈর্য সহকারে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর যদি ফলো করে না থাকেন আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আমি কিন্তু আসলে খুবই খুবই শখের বশে ভিডিও মেক করি, ভিডিও আপলোড করি। তো আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, এতে করে না আমার উৎসাহ বাড়ে, আমার কাছে ভালো লাগে। মনে হয় যে না, আমার কাজ দেখে অনেক উৎসাহিত হচ্ছে বা ভালো বলছে, তাহলে আমি কিন্তু কাজ করার উৎসাহ পাই বলতে পারেন। তো এই জন্যই খুব রিকোয়েস্ট করছি, অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন, পারলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। আমার আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিউয়ারদের মধ্যে যদি আমার রিলেটিভ বা ফ্রেন্ডস থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমি তোমার ভিডিও দেখছি, আমার ভিডিওর কোন অংশ ঠিক করা দরকার বা কোন অংশটা বেশি ভালো লাগে সেটাও জানাতে পারেন। আর যারা আমার ফলোয়ার আছেন কিন্তু আমার রিলেটিভ বা ফ্রেন্ডস না, তারা কিভাবে আমার পেজটা পেয়েছেন বা কিভাবে আমার সাথে অ্যাড হয়েছেন বা আমার পেজটাকে কিভাবে ফলো দিয়েছেন, সেই ঘটনাও যদি আপনাদের মনে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আমি খুবই খুশি। আজকে সকালের নাস্তায় ছিল সুজির হালুয়া আর সেই সাথে ফ্রোজেন পরোটা। তো হালুয়াটা আমি একটা ডিশে ঢেলে নিয়েছি, এরপরে উপর থেকে আমি পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি। এই বাদামগুলো এইভাবেই পিস করা ছিল, তো এটাকে আমি একটা বক্সে ভরে ফ্রিজের নর্মালে রেখে দিই। অফ ক্যামেরায় আমরা সবাই সকালের নাস্তা সেরে নিয়েছি। নাস্তা শেষ করে আমি আবারও কিচেনে এসেছি, কারণ ছেলেকে লাঞ্চ বক্স রেডি করে দিতে হবে। তো চুলায় একটা প্যান দিয়ে তাতে আমি অল্প একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি চিকেন দিয়ে দিয়েছিলাম, আর এই চিকেনগুলো আমি আগেই আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে সেদ্ধ করে এভাবে সেট করে রেখেছিলাম, ফ্রিজের ডিপে রেখে দিই। তো নামিয়ে নামিয়ে বাচ্চাদের জন্য এটা সেটা টপিং করে দিই। আমার কাছে মনে হয় যেভাবে ফ্রিজে রেখে দিলে না অনেক কাজে হেল্প হয়। তো সাথে কিন্তু পেঁয়াজ দেওয়া যেতে পারে, তো আমার কাছে আর পেঁয়াজ কুচো ছিল না, এই জন্য আর দেইনি। তো সাথে আমি অল্প একটু টমেটো সস দিয়েছি আর সয়া সস দিলাম। এর সাথে কিন্তু সিজনাল সবজিও অ্যাড করা যায়। তো সবজি হাতের কাছে ছিল কিন্তু এখন আর ফ্রিজ থেকে নামাতে বা দিতে ইচ্ছা করছিল না, তো ওই টপিংটা রেডি করে ফেলেছি। আর এখন আমি একটা ফ্রোজেন পরোটা নিয়েছি আর সেই সাথে একটা স্প্রেড চিজ নিয়েছি। একদম শর্টকাট উপায়ে খুবই হেলদি একটা নাস্তা বলতে পারেন। বাচ্চাদের টিফিনে আপনারাও এইটা ট্রাই করতে পারেন, খুবই মজা হয়। আমার ছেলে তো খুব মজা করে খায়, আর যেহেতু চিজ থাকবে, চিকেন থাকে, সব রকমের পুষ্টিই যাবে। তো প্রথমে চিজটা দিয়ে উপর থেকে আমি যে টপিংটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, তারপরে এভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছিলাম। আপনি চাইলে পরোটাটাকে আগে ভেজে শর্মার মতো করে পুর দিয়ে দিতে পারেন, ভেতরে একটু শসা বা পেঁয়াজ কুচি দিয়ে, সাথে একটু মেয়োনিজ সস দিয়ে দিবেন। তো আমি এটা করিনি, আমি পুলি পিঠার মতো একটু শেপ দিয়েছি, একটু ভাজ করে করে একটা পিঠার শেপ দিয়েছি, তো দেখতে সুন্দর লাগে। আর ভিতরে যে পুরটা দিয়েছি এটা যাতে বের না হয়ে যায় এই কারণে। তো এরপরে আমি খুবই অল্প তেলে এপিটোপিট করে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি আর মাঝখানে কেটে নিয়েছি। এই তো লাঞ্চ বক্সে দিয়ে দিয়েছি, সাথে একটু মালটাও দিয়েছিলাম। তো ছেলেকে বিদায় করে আমি আবারও কিচেনে এসেছি, দুপুরে রান্নার আয়োজন করব। প্রথমেই আমি সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি যা যা রান্না করব। আমার কাছে না এভাবে গুছিয়ে রান্না করতে ভালো লাগে, যদিও অনেকে ভাবে যে একটা চুলায় দিয়ে আর একটা কাটাকাটি করবে, ওইটা করতে না আমার কাছে খুব ভেজাল লাগে, মনে হয় যে আমি পারবো না, খুব তাড়াহুড়া হয়ে যায়। আর তাড়াহুড়ার কোনো কাজে আমি করতে পারি না। তো প্রথমে সব কাটাকুটো করে এরপরে চুলায় আমি এক পাতিলা পানি বসিয়েছি, গরম করে নিয়েছি, খুব ভালো করে বয়েল করে নিয়েছি আর কি। আমি গরম পানি দিয়ে সবসময় রান্না করি। গরম পানি দিয়ে রান্না করার অনেকগুলো উপকার আছে, তার মধ্যে প্রধান দুইটা উপকার যে আমার কাছে মনে হয় গরম পানি দিয়ে রান্না করলে তরকারির কালার সুন্দর আসে, আর সেই সাথে তরকারিটা খুব দ্রুত হয়ে যায়।
লাস্ট উইকে আপনাদের ভাইয়াকে করলা আনতে বলেছিলাম, সে অনেকগুলো করলা নিয়ে এসেছে। বাসায় যেহেতু এত করলা খাওয়ার কেউ ছিল না, এই জন্য ভাবলাম যে এগুলোকে কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দেই। আমি আমার কাজিনের কাছে শুনেছি ওইভাবে সবজি ডিপ করে সেটা নাকি ভালো থাকে। তো দেখলাম যে না, মাশাআল্লাহ বেশ ভালো রয়েছে। তো আলু কেটে নিয়েছিলাম তো করলার জন্য, করলা ভাজির জন্য। তো সেই আলুটা আমি এখন করলার সাথে দিয়ে ভাজি করব, এই জন্য ডিপ থেকে করলাটাও নামিয়ে নিয়েছি। একদম রান্নার আগে আগে নামাবেন, আগে থেকে নামাতে যাবেন না। যখন রান্নাটা বসাবেন তখনই নামিয়ে নেবেন। তো চুলায় আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়েছি, আর সেই সাথে এই তো করলা আর আলু দিয়ে দিচ্ছি। আমি না করলা ভাজিতে আর কোনো মশলা ইউজ করি না। সবজি ফ্রোজেনের এই প্রসেসটা না আমার কাছে খুবই হেল্পফুল মনে হয়েছে। আপনারাও চাইলে এভাবে ফ্রোজেন করতে পারেন, জিপলক ব্যাগে ভরে যে যেরকম টুকরা রাখতে চান সেভাবে করতে পারেন। আমি এভাবে না শিম আর মূলাও রেখেছি। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে শিম আর মূলাটা কেমন হয়েছে বা কেমন রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আসলে আমার মনে হয় আমার মতো অনেকেরই এভাবে ফ্রিজ থেকে সবজি নষ্ট হয়, কারণ বাচ্চারা দেখা যায় যে সবজি ওরকমভাবে খেতে চায় না। তো আপনারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর হেল্প হলে আমাকে কিন্তু ফিডব্যাক জানাবেন যে কেমন হলো। তো করলা ভাজিটা না আমি পাশের চুলায় ট্রান্সফার করেছি, আর এই চুলাতে আমি একটা কড়াই বসে তাতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে আদা রসুনের পেস্ট দিয়েছি। এটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর যে চামচটা দিয়ে আমি নাড়াচাড়া করছি সেটা কখনোই কিন্তু আমি চুলার উপরে রাখি না, একটা এরকম ছোট প্লেট দিয়ে তার উপরে রাখি সব সময়। এতে করে না রান্নার সময়ও চুলাটা ক্লিন থাকে। আর রান্নার সময় যে তেলের ছিটা বা মশলার ছিটা চুলায় এসে পড়ে, এটার জন্য হচ্ছে চুলা মোছার যে কাপড়টা আমার কাছে থাকে বা আমি যে কাপড়টা দিয়ে চুলা মুছি সবসময় এটা হাতের কাছে রাখি, একটু ছিটা আসলে রান্না শেষ করে তো পুরো চুলা খুব ভালো করে মুছেই রাখি, এতে করে চুলাটাও ভালো থাকে আর দেখতেও না সুন্দর লাগে। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এরপরে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এতে দিচ্ছি আমি লবণ, হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর আস্ত গরম মশলা। শুকনো উপকরণগুলো দেওয়ার পরে এটাও আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে এখানে কিছু টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো দিলে না খুব সুন্দর একটা কালার আসে। টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি যে মুরগির মাংসগুলো পানি ঝরাতে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে আলু দিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আমি নামিয়ে ফেলবো। আর এই ছিল আজকে আমার রান্নার আয়োজন। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।